Welcome to Mossack Scout School and College online class. আসসালামু আলাইকুম। মোসাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান, প্রভাষক পরিসংখ্যান। আমাদের আজকের আলোচনার বিষয় পরিসংখ্যান প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায় সংশ্লেষণ ও নির্ভরক। সংশ্লেষণের ইংলিশ ঠিক কোরিলেশন এবং নির্ভরণের ইংলিশ হচ্ছে রিগ্রেশন। হ্যাঁ, আমরা এখন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা একটা অনেক বড় অধ্যায়, সে কারণে আমরা এই অধ্যায়টা করে কয়েকটা লেকচার দিব। আজকে আমরা শুরু করতেছি প্রথমে দ্বিচলক বিশিষ্ট তথ্য। আমার সংশ্লেষণ নির্ভরণ বুঝতে গেলে অবশ্যই দ্বিচলক বুঝতে হবে। আসলে দ্বিচলক জিনিসটা কীরকম? আচ্ছা দেখেন, আমার যে হাইট, আমার হাইটের সঙ্গে আমার ওয়েটের একটা সম্পর্ক আছে। শুধু আমার কি, আপনার যে হাইট, আপনার হাইটের সঙ্গে আপনার ওয়েটের একটা সম্পর্ক আছে। আচ্ছা, আমরা যে প্রতি মাসে খরচ করি, এটার সঙ্গে একটা আমার ইনকামের একটা ব্যাপার আছে না? আমার যদি ইনকাম বেশি হয় আমি খরচ বেশি করি, আমার ইনকাম কম হলে আমি খরচ কম করি। আবার দেখেন, মানুষের একটা জিনিসের প্রোডাক্ট, একটা দ্রব্যের দাম যদি বেড়ে যায়, মানুষ কিন্তু ওই জিনিসকে ক্রয় করা কমাই দেয়। এটা আমরা সবাই ভালো বুঝতে পারি অবশ্যই। আচ্ছা কিন্তু দেখেন, এখানে আমি বললাম যে আমার হাইটের সঙ্গে ওজন বা আয়ের সঙ্গে ব্যয় বা আমার কোনো দ্রব্যের দামের সঙ্গে আমার দ্রব্য কেনার কোয়ান্টিটি, এটির সঙ্গে সম্পর্ক আছে। এই যে সম্পর্কটা একটা চলকের সঙ্গে একটা চলকের সম্পর্ক, এই হচ্ছে দ্বিচলক, একটা আকার সঙ্গে সম্পর্ক যুক্ত। সেই জন্য আমরা এই দুটো চলক, আমি যে ওয়েট একটা চলক, হাইট একটা চলক, এই দুটো মিলে হচ্ছে দ্বিচলক। আমার ইনকাম একটা চলক, আমার ব্যয় একটা চলক, এই দুটো মিলে দ্বিচলক। এখন আমরা শিখবো সংশ্লেষণের নির্ভরণ কি, সংশ্লেষণ ও সংশ্লেষণ কি জিনিস। আমি যে বললাম যে সম্পর্ক, এই যে সম্পর্কটা দুটো চলকের মধ্যে যে সম্পর্ক কথা বললাম, এই সম্পর্কটা হচ্ছে সংশ্লেষণ। সংশ্লেষণ বা সংশ্লেষ বলা হয়। তাহলে এই সংশ্লেষ বা সংশ্লেষণ সবসময় কি ধনাত্মক হবে বা সবসময় কি পজিটিভ হবে? না, সংশ্লেষণ বা সংশ্লেষ সবসময় ধনাত্মক হবে না। আমার উদাহরণটার দিকে তাকায় দেখেন একটু। আমি বলছি হাইট, ওয়েট। দেখেন, হাইট যার যত বেশি হয় তার ওয়েটটা কিন্তু তত বেশি হয়, মানে হাইট বাড়তেছে, আমার ওয়েটও বাড়তেছে। তাহলে কি ধরনের সংশ্লেষণ? ধনাত্মক সংশ্লেষণ। আবার আমি বললাম আয়ের সঙ্গে ব্যয়, আয়ের সঙ্গে ব্যয়, আমার আয় বাড়তেছে, আমার ব্যয় বাড়তেছে, এটা ধনাত্মক সংশ্লেষণ। কিন্তু আরেকটা আমি বলছি যে একটা দ্রব্যের দাম আর দ্রব্যের চাহিদা, মানে একটা জিনিসের দাম যদি বেড়ে যায়, নর্মালি আমরা জিনিসটা এখানে কমাই দিচ্ছি, তাহলে এর কি ধরনের সংশ্লেষণ? এটা হচ্ছে ঋণাত্মক সংশ্লেষণ। হ্যাঁ, আর সংশ্লেষ অঙ্কটা কি জিনিস? সংশ্লেষ অঙ্কটা হচ্ছে যে আমাদের সংশ্লেষণটা মেজার করবো বা পরিমাপ করবো। পরিমাপ করার পদ্ধতি হচ্ছে সংশ্লেষাঙ্ক। আমরা যে পদ্ধতিতে এই সংশ্লেষণ কতটুকু ধনাত্মক বা কতটুকু ঋণাত্মক এটা মাপবো বা পরিমাপ করবো, ঠিক এইটাই হচ্ছে সংশ্লেষাঙ্ক। কার্ল পিয়ারসন নামে এক ভদ্রলোক এই সংশ্লেষাঙ্ক মেজার করার একটা পদ্ধতি আবিষ্কার করেছেন। ধরি এন সংখ্যক এক্স আর ওয়াই দুটো চলক, এই যে আমার দ্বিচলক, একটা এক্স একটা ওয়াই, এটা এন সংখ্যক ডাটা আছে, সেই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি থেকে এক্স এন পর্যন্ত, আবার ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি থেকে ওয়াই এন পর্যন্ত। এখন আমি এর মধ্যে সংশ্লেষাঙ্ক নির্ধারণ করবো। সংশ্লেষাঙ্ককে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। এর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে স্মল আর সমান সাম অফ এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট ওভার সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার সাম অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। হ্যাঁ, এইটা দেখেন, এই সূত্র দিয়ে আমরা সংশ্লেষণকে বের করতে পারবো যে কোনো দ্বিচলকের ক্ষেত্রে। কিন্তু আমরা এই সূত্র দিয়ে না করে আমরা এই পরের সূত্রটা দিয়ে করবো। পরের সূত্রটা কেন করবো? কারণ এই সূত্র দিয়ে অঙ্ক করতে আমার একটু কঠিন হবে, অঙ্ক বড় হবে, সময় লাগবে। আর পরের সূত্র দিয়ে অঙ্ক করতে আমার সুবিধা হবে। আর এই সূত্র থেকে এই সূত্র কিভাবে আসলো, এটা আসলে আপনাদের লেভেলে যারা এইচএসসি পর্যায়ে পরিসংখ্যান, তাদের আসলে জানা, তাদের সিলেবাস এটা নাই। আমরা এটা একটু মুখস্থ করে এই সূত্র দিয়ে অঙ্কটা করবো, তাহলে আমার অঙ্কটা খুব সহজ হবে এবং খুব সহজে করতে পারবো, ক্যালকুলেশন খুব সহজ হবে। দেখেন, এই সূত্রের দিকে তাকায় দেখেন, এখানে আছে সাম অফ এক্স ওয়াই মাইনাস সাম অফ এক্স সাম অফ ওয়াই বাই এন ডিভাইড বাই রুট ওভার সাম অফ এক্স স্কোয়ার মাইনাস সাম অফ এক্স তার উপর হোল স্কোয়ার বাই এন ইন্টু সাম অফ ওয়াই স্কোয়ার মাইনাস সাম অফ ওয়াই হোল স্কোয়ার তার ডিভাইড বাই এন। হ্যাঁ, আর এই সংশ্লেষাঙ্কের মান আর, এই যে আর এর মানটা রেঞ্জ কত হবে? আমরা বলছি আর ধনাত্মক হয় ঋণাত্মক হয়। আর এর মানটা মানে সংশ্লেষাঙ্ক ধনাত্মক ঋণাত্মক যেহেতু হচ্ছে, এর মানের সীমাটা হবে -1 থেকে +1 পর্যন্ত। হ্যাঁ, যদি 0 থেকে নিচে যায়, -1 দিকে যায়, তখন আমরা বলবো ঋণাত্মক সংশ্লেষাঙ্ক। আর যদি 0 থেকে উপরের দিকে 1 দিকে যায়, তখন আমরা বলবো ধনাত্মক সংশ্লেষাঙ্ক। এখন আমরা আলোচনা করব সংশ্লেষণের প্রকারভেদ।
সংশ্লেষ সমান প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সহজ সংশ্লেষ আর হচ্ছে বহুদা সংশ্লেষ। কিন্তু আপনাদের সিলেবাসে মানে ইন্টারমিডিয়েট সিলেবাসে শুধুমাত্র সহজ সংশ্লেষ আলোচনা করা হয়েছে। এখানে বহুদা সংশ্লেষ বা মাল্টিপল রিগ্রেশন, মাল্টিপল কোরিলেশন এটা নিয়ে কোনো আলোচনা করা হয়নি। সুতরাং আমরা আলোচনা করব সহজ সংশ্লেষের প্রকারভেদ। এটা প্রধানত 4-5 প্রকার হয়। এক নম্বর হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, 2 নম্বর হচ্ছে আংশিক ধনাত্মক সংশ্লেষ, 3 নম্বর হচ্ছে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, 4 নম্বর হচ্ছে আংশিক ঋণাত্মক সংশ্লেষ এবং 5 নম্বর হচ্ছে শূন্য সংশ্লেষ। অর্থাৎ পূর্ণ ধনাত্মক সংশ্লেষটা কি জিনিস? আমরা বললাম দুইটা চলকের মধ্যে সম্পর্ক। এখন দুইটা চলক সম্পর্কে এমন হয় যে দুইটা চলকের পরিবর্তন সমমুখী এবং সমানুপাতিক। আমি আবার বলছি, সমমুখী এবং সমানুপাতিক। অর্থাৎ একটি চলক যদি বৃদ্ধি পায় আরেকটা চলক বৃদ্ধি পাবে, এটা হচ্ছে সমমুখী। আর সমানুপাতিক কি জিনিস? একটা চলক যে হারে বৃদ্ধি পাবে আরেকটা চলক ঠিক একই হারে বৃদ্ধি পাবে। এইটা যদি হয় তাহলে আমরা বলবো পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। আবার যদি এমন হয় একটা চলক হ্রাস পাচ্ছে, সেকেন্ড চলক হ্রাস পাচ্ছে, তাহলে সমমুখী হলো। আবার প্রথম চলক যে হারে হ্রাস পাচ্ছে সেকেন্ড চলক ঠিক একই হারে হ্রাস পাচ্ছে, তাহলে সমানুপাতিক হলো। এটা আমার পূর্ণ ধনাত্মক সংশ্লেষ হবে। হ্যাঁ, আর পূর্ণ ধনাত্মক সংশ্লেষটা আমাদের গ্রাফে প্রেজেন্ট করে, মানে বিক্ষিপ্ত চিত্রে প্রেজেন্ট করে। কেমন হবে আমি একটু দেখাই। বিক্ষিপ্ত চিত্রে এরকম হবে, ধরি এরকম এক্স অক্ষ দিলাম, এটা দিলাম ওয়াই অক্ষ। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে সমমুখী এবং সমানুপাতিক হবে। এক্স যেভাবে বাড়বে ওয়াই সেভাবে বাড়বে, বা এক্স যেভাবে কমবে ওয়াই ঠিক সেভাবেই কমবে। আমার এটা গ্রাফিক প্রমোট করলে আমরা দেখতে পাবো এরকম। বিন্দুগুলো আমরা ঠিক এভাবে দেখতে পাবো, অর্থাৎ ঠিক নিচ থেকে উপরের দিকে উঠতেছে এবং এই বিন্দুগুলো দেখে সুন্দর করে সরলরেখা অঙ্কন করা যাবে। এখানে আর এর মান হবে, আমি তো বললাম সংশ্লেষ সংখ্যা হচ্ছে আর, আর এর মানটা হবে ঠিক +1। কত হবে? +1। এটা হচ্ছে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। গ্রাফটা ঠিক এরকম হবে। এবার আমরা আলোচনা করব আংশিক ধনাত্মক সংশ্লেষ। তার আগে পূর্ণ ধনাত্মক সংশ্লেষের একটা বাস্তব উদাহরণ জানা দরকার। এই বাস্তব উদাহরণটা কিরকম হবে এটা আমি বলবো না, যে কোনো একটা উদাহরণ আপনারা সবাই কমেন্ট আকারে জানাবেন। যে যেটা বুঝতে পারবেন সেটা কমেন্ট আকারে জানাবেন। যদি জানাতে না পারে নেক্সট ক্লাসে আমি জানাবো। হ্যাঁ, এবার আমরা যাবো আংশিক ধনাত্মক সংশ্লেষ। আংশিক ধনাত্মক সংশ্লেষ দেখেন, আংশিক ধনাত্মক, ধনাত্মক আংশিক, পূর্ণ কিন্তু না। মানে দুটো চলকের পরিবর্তন একই দিকে যাবে, মানে সমমুখী হবে কিন্তু সমানুপাতিক হবে না। সমমুখী হবে বাট সমানুপাতিক হবে না। এটা কিরকম? একটা চলক এক্স, এটা বৃদ্ধি পাচ্ছে, ওয়াই বৃদ্ধি পাবে, কিন্তু এক্স যে হারে বাড়বে ওয়াই ঠিক সেই হারে বাড়বে না। অথবা এক্স কমে যাচ্ছে, ওয়াইও কমে যাবে, কিন্তু এক্স যে হারে কমবে ওয়াই ঠিক সেই হারে কমবে না। তাহলে আমরা এটাকে বলবো আংশিক ধনাত্মক সংশ্লেষ। আংশিক ধনাত্মক সংশ্লেষ উদাহরণটা কিরকম হতে পারে? দেখেন, আমার ধরেন আমি একটা জমিতে আমি 5 কেজি সার দিচ্ছি। 5 কেজি সার দিয়ে আমি 20 কেজি ফসল পাচ্ছি। এটা কি এভাবে সম্ভব? জমিতে 10 কেজি সার দিলে 40 কেজি ফসল হবে? এটা কি সম্ভব? আমি হয়তো 10 কেজি সার দিলে 20 কেজির জায়গায় 25 কেজি বা 30 কেজি হবে, কিন্তু 40 কেজি কিন্তু হবে না। এটা কিন্তু একটা আংশিক ধনাত্মকের উদাহরণ। হ্যাঁ, এটা আমি বলে দিলাম। আংশিক ধনাত্মকের গ্রাফটা কেমন হবে? গ্রাফটা দেখেন, আংশিক ধনাত্মকের গ্রাফটা কেমন হবে দেখেন। আমি যদি আংশিক ধনাত্মকের বিন্দুগুলো এখানে প্লট করি, এরকম হবে। মানে নিচ থেকে উপরের দিকে বৃদ্ধি হবে, নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে, কিন্তু এখানে ঠিক একটা সরল রেখা অঙ্কন করা যাবে না। কি একটা সরল রেখা আমি অঙ্কন করতে পারবো না। আংশিক ধনাত্মকের ক্ষেত্রে আর এর মানটা কত হবে? আর এর মান 0-এর চেয়ে বড়, আর > 0 বা 1-এর চেয়ে কম হবে। এটা আমার আংশিক ধনাত্মক। এবার আমি যাবো 3 নম্বরে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষে। পূর্ণ ঋণাত্মক সংশ্লেষটা কি? দুইটি চলকের পরিবর্তন বিপরীতমুখী কিন্তু সমানুপাতিক। আবার বলতেছি, বিপরীতমুখী কিন্তু সমানুপাতিক হবে। অর্থাৎ একটি চলক এক্স যদি বৃদ্ধি পায় ওয়াই ও কমে যাবে, বৃদ্ধি না উল্টাটা হবে। আবার এক্স যে হারে বৃদ্ধি পাবে ওয়াই ঠিক সেই হারেই কমে যাবে। এটা কিন্তু আমরা আংশিক ধনাত্মক করতে পারি। আবার দেখেন না, এক্স যদি কমে যায় তাহলে ওয়াই বৃদ্ধি পাবে, এক্স যে হারে কমে যাবে ওয়াই ঠিক সে হারেই বৃদ্ধি পাবে, সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। হ্যাঁ, বা কমে যাবে, হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে। এইটা হচ্ছে আংশিক ধনাত্মক। আংশিক ধনাত্মকের
আমরা এখন আলোচনা করব পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। হ্যাঁ, পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ কি জিনিস? এখানে দেখেন দুইটা চলকের পরিবর্তন বিপরীতমুখী কিন্তু সমানুপাতিক হবে। বিপরীতমুখী মানে একটি চলক যদি বৃদ্ধি পায় আরেকটি চলক হ্রাস পাবে, একটা চলক যদি হ্রাস পায় একটা চলক বৃদ্ধি পায়। সমানুপাতিক মানে একটা চলক যে হারে বৃদ্ধি পাবে আর একটা চলক ঠিক সেই হারে হ্রাস পাবে। এটা হচ্ছে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। এই পূর্ণ ঋণাত্মক সংশ্লেষের গ্রাফটা কেমন হবে? এটা দেখেন এরকম হবে। এরকম হবে গ্রাফটা। আমরা এখানে একটা সরলরেখা আঁক করতে পারবো। হ্যাঁ, এভাবে সুন্দর করে সরলরেখাটা আঁক করতে পারবো। এখানে আর এর মানটা কত হবে? আর এর মানটা ঠিক -1 হবে। -1 হবে। হ্যাঁ, আর ইকুয়াল টু -1। এটা হচ্ছে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। হ্যাঁ, এবার আমরা আলোচনা করবো আংশিক ঋণাত্মক সংশ্লেষ। আংশিক ঋণাত্মক সংশ্লেষটা কি জিনিস? দুটি চলকের পরিবর্তন বিপরীতমুখী কিন্তু অসমানুপাতিক হবে, ঠিক সমান সমান পরিবর্তন হবে না। একটি চলক যদি বৃদ্ধি পায় আর একটা চলক হ্রাস পাবে, কিন্তু যে হারে বৃদ্ধি পেল ঠিক সে হারে হ্রাস পাবে না, মানে ঠিক সমান হবে না। এটা হচ্ছে আংশিক ঋণাত্মক সংশ্লেষ। হ্যাঁ, আংশিক ঋণাত্মক সংশ্লেষের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? আমার এখানে গ্রাফটা হবে, দেখেন আমরা বুঝতে পারবো যে উপর থেকে নিচের দিকে নামে আসতেছে। হ্যাঁ, কিন্তু এখানে আমরা একটা সরলরেখা অঙ্কন করতে পারবো না। এখানে আর এর মানটা কত হবে? এখানে আর এর মান -1 থেকে শুরু করে 0 পর্যন্ত হবে। আর এর মান -1 বড় হবে এবং 0 পর্যন্ত হবে। হ্যাঁ, এবার আমরা আলোচনা করবো শূন্য সংশ্লেষ। শূন্য সংশ্লেষ যেটা আসলে দুটো চলকের মধ্যে একটি চলকের পরিবর্তনের ফলে আরেকটি চলকের কোনো পরিবর্তন হচ্ছে না, কোনোভাবেই সে চেঞ্জ হচ্ছে না। এটা শূন্য সংশ্লেষ। এটা কিরকম হতে পারে? ধরুন বাজারে লবণের দাম যতই বাড়ো, লবণ কিন্তু আমরা ব্যবহারের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। এমন না যে লবণের দাম কমে গেছে, বেশি দামে লবণ ইউজ করছে তাও হবে না, আর লবণের দাম বেড়ে গেছে মানুষ লবণ কম করে ইউজ করছে তাও হবে না। মানে একটা চলকের পরিবর্তনের ফলে আরেকটা চলকের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে শূন্য সংশ্লেষ। মানে তাদের মধ্যে কোনো সরলরৈখিক সম্পর্ক নাই। আমি আবার বলছি, তাদের মধ্যে কোনো সরলরৈখিক সম্পর্ক নাই। সরলরৈখিক সম্পর্ক নাই মানে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই এটা কিন্তু না। তাদের মধ্যে সম্পর্ক থাকতে পারে কিন্তু তাদের মধ্যে কোনো সরলরৈখিক সম্পর্ক নাই এবং এদের মধ্যে শূন্য সংশ্লেষ বিদ্যমান। এর শূন্য সংশ্লেষের গ্রাফটা কেমন হবে? গ্রাফটা এরকম হতে পারে, এরকম হতে পারে বা এরকম হতে পারে। এখানে দেখেন, এখানে এক্স এর মান বৃদ্ধি পেলেও ওয়াই ফিক্সড, ওয়াই চেঞ্জ হচ্ছে। আবার এখানে ওয়াই এর মান বৃদ্ধি পেলেও এক্স এর মান চেঞ্জ হচ্ছে। আর এখানে আমরা ঠিক বুঝতে পারছি না গ্রাফটা উপরের দিকে উঠতেছে আর নিচের দিকে নামতেছে। এটা হচ্ছে শূন্য সংশ্লেষের গ্রাফ উদাহরণ। আমরা এখন একটা প্রবলেম সলভ করবো। এখানে দেখেন নিচের দুইটি চলক এক্স ও ওয়াই এর তথ্য দেওয়া হলো। এক্স এর বিভিন্ন মান দেওয়া আছে, ওয়াই এর বিভিন্ন মান দেওয়া আছে। এখান থেকে আমরা সংশ্লেষ নির্ণয় করবো। আমরা এখন এই প্রবলেমটা সলভ করবো। দেখেন আমি এখানে লিখছি, আমরা জানি সংশ্লেষ অঙ্ক সূত্র লিখে লিখছি, সংশ্লেষ অঙ্ক আর সমান সূত্রটা আমি লিখে ফেলছি। এখন আমার এই সূত্র অনুযায়ী আমি সব আঁকাবো। সূত্র কি বলতেছে? প্রথম আমার কোশ্চেনে কি দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে, ওয়াই মান দেওয়া আছে, লিখে ফেলছি। তারপর আমার সূত্র বলতেছে এক্স ওয়াই গুণ আকারে লাগবে। আমি এক্স ওয়াই গুণ আকারে লাগছি, এক্স আর ওয়াই গুণ করে এই মানটা আমি পাবো। এখানে 7 এর সঙ্গে 18 গুণ করলে এইটা হবে। ঠিক একইভাবে গুণ করে আমার এই মান। তারপর কি লাগবে? আমার এক্স স্কোয়ার লাগবে। আমার এক্স স্কোয়ার লিখছি। এক্স স্কোয়ার কি জিনিস? এই এক্স কে বর্গ করবো, বর্গ করলে আমার এক্স স্কোয়ার পেয়ে যাবে। 7 এ বর্গ করলে 49, 6 এ বর্গ করলে 36, ঠিক এইভাবে আমি পাবো। তারপরে ওয়াই স্কোয়ার লাগবে। ওয়াই স্কোয়ার মানে কি? ওয়াই কে বর্গ করবো, এখানে সবগুলোকে বর্গ করে আমরা এখানে বসাবো। তারপর সবগুলো যোগ করবো, সাম পাবো। হ্যাঁ, এই মানগুলো এখন আমরা ঠিক এইখানে বসাবো। আমরা শখে যে মানগুলো পেলাম সেটা এই সূত্রে যখন বসাবো সেই মানগুলো দেখেন আমি সূত্রতে ঠিক মানগুলো বসাইছি। বসানোর পরে আমি ইচ্ছে করলে এখানে ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে এই অ্যান্সারটা আনতে পারি। কিন্তু আমি যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ডাইরেক্ট এই অ্যান্সারটা আনি, আমি কিন্তু ফুল মার্ক পাবো না। ফুল মার্ক পাওয়ার জন্য কি করতে হবে? অবশ্যই এটা ভেঙে ভেঙে করতে হবে। এটা অবশ্যই আপনার বাসাটা ভেঙে করবেন এবং করার পর অবশ্যই একটা মন্তব্য লিখতে হবে। যেমন আমি দেখেন এখানে আর মান কত আসছে? 0.964। তাহলে 0.964 ঠিক 1 এর কাছাকাছি। তার একটা মন্তব্য লিখছিলেন এক্স ও ওয়াই এর মধ্যে উচ্চ মাত্রার ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান। থ্যাংক ইউ সবাইকে।
আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে, কোনো জানার থাকে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি নেক্সট ক্লাসে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ স্যার।